হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। সো ফাইনালি চলে আসলাম আরেকটা কমিক বুক ফিল্মকে নিয়ে, যেটার নাম হচ্ছে জাস্টিস লিগ ভিলেন্স জার্নি। আর এটা হতে যাচ্ছে আমার চ্যানেলের থার্ড কমিক বুক ফিল্ম, যেটা আরও আগে আনার প্ল্যান থাকলেও কিছুটা লেট করে হলো নিয়ে আসলাম। ডিসি কমিক্সকে বাংলা ভাষায় কমিক বুক ফ্যান্সদের মাঝে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা থেকে আজ থেকে 2 বছর আগে শুরু করি কমিক বাংলা নিউ 52 ইউনিভার্সের, যেটা একটা কমিক ইউনিভার্স। আর অলরেডি আমরা সেই ইউনিভার্সে ফেজ 1-এর শেষের দিকে। এর পাশাপাশি আমি ফেজ 2-কেও অ্যানাউন্স করে ফেলেছি। যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তারা নিচের ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, এবং আমি আশা করব ভিডিওসগুলো আপনারা পছন্দ করবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি জাস্টিস লিগ ভিলেন্স জার্নিকে। Try to get over this, but the weight pulls me down. I settle in every fear, suddenly left me here, the pieces on the ground. আমাদের কাহিনী শুরু হয় কিছু মনস্টারদের নিউ ইয়র্ক সিটিতে আক্রমণ করার সিনের মাধ্যমে, যেখানে আর্মির সদস্যরা চেষ্টা করছিল ওই মনস্টারদেরকে মারতে। কিন্তু মনস্টারদের সংখ্যা বেশি হওয়ায় তারা কর্নেল ট্রেভারকে বলে দেয় যে তারা মনস্টারদের সাথে পেরে উঠছে না। তখন একজন নিউজ রিপোর্টার ট্রেভারকে জিজ্ঞাসা করতে থাকে যে এই মনস্টাররা কোথা থেকে এসেছে, জাস্টিস লিগের মেম্বাররা কোথায়। কিন্তু ট্রেভার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছিল। কিন্তু তখনই সাধারণ মানুষ আকাশের দিকে তাকিয়ে খুশিতে বলতে লাগলো যে ওই যে জাস্টিস লিগ চলে এসেছে, এখন সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর আমরা দেখি পুরো জাস্টিস লিগকে মনস্টারদের সাথে লড়াই করতে। এদিকে ব্যাটম্যান আর সাইবর্গ মেন সাসপেক্টেড মিস্টার স্যামুয়েল স্ট্রিটের কথা লিগের অন্যান্য মেম্বারদেরকে বলতে থাকে, যেখান থেকে আমরা জানতে পারি যে এই স্যামুয়েল স্ট্রিট এক ধরনের স্পোর ভাইরাসের উপর কাজ করছিল, কিন্তু সে কার আন্ডারে এই কাজ করছিল তা তাদের জানা ছিল না। তো তখন অ্যাকুয়াম্যান জিজ্ঞাসা করে যে এই স্যামুয়েল স্ট্রিট এখন কোথায়। সাইবর্গ বলে যে সে এখন তার প্রাক্তন স্ত্রীর বাসায়। সাইবর্গ আরও বলতে থাকে যে স্যামুয়েল যে স্পোর ভাইরাসকে বানিয়েছে সেটার বীজ থেকে এই সকল মনস্টার্সরা সৃষ্টি হয়েছে। তো তখন ব্যাটম্যান বলে যে তাহলে আমাদের থেকে তাড়াতাড়ি ওকে ধরতে হবে এবং সাধারণ মানুষকে এখান থেকে সরিয়ে নিতে হবে। ও ব্যাটম্যান, আমার মনে হচ্ছে তুমি ভুলে যাচ্ছ যে আমরা কে। এই কথাটা হঠাৎ করে গ্রিনল্যান্ডে বলে ওঠে, আমরা হচ্ছি জাস্টিস লিগ, তুমি অত টেনশন করিও না। আমি আর ফ্ল্যাশ যাচ্ছি ওই স্যামুয়েলের ব্যান্ড বাজাইতে। এরপর গ্রিন ল্যান্টার্ন আর ফ্ল্যাশ সাইবর্গকে দেওয়া অ্যাড্রেস অনুযায়ী একটা পুরনো বিল্ডিংয়ের সামনে চলে আসে, যেখানে ফ্ল্যাশ আর গ্রিন ল্যান্টার্ন কথা বলছিল। কিন্তু সাডেনলি ওই মনস্টার্সগুলো ওদের উপর হঠাৎ অ্যাটাক করে। এরপর আমরা দেখি স্যামুয়েল নিজে একজন মনস্টারে পরিণত হয়ে গিয়েছে। স্যামুয়েল বলতে লাগলো যে এটা আমার আর আমার স্ত্রীর মধ্যকার ব্যাপার, এখানে তোমার নাক কান গলা কোনোটা ঢুকাবে না। হে ব্রো, ওটা তোমার প্রাক্তন স্ত্রী, গ্রিন ল্যান্টার্ন বলতে লাগলো। কিন্তু হঠাৎ গ্রিন ল্যান্টার্নকে ওয়ান্ডার ওম্যানের লেসও ঘিরে ফেলে। অ্যাকুয়াম্যান এসে স্যামুয়েলের উপর আঘাত করে, আর আমরা দেখি পুরো জাস্টিস লিগ স্যামুয়েলের উপর আক্রমণ করেছে। এখন আমরা দেখি স্টিভ ট্রেভার পুরো ঘটনাটাকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করছে, যেখানে সে বলতে থাকে তার দল এরকম থ্রেটের সাথে মোকাবিলা করতে পারে, কিন্তু তারা চায় জাস্টিস লিগকেও তাদের সাথে রাখতে। কিন্তু তার আগে এটা জানতে হবে যে ডক্টর স্ট্রিট কেমন ওই স্পোর্ট ভাইরাসের সন্ধান পেয়েছে। মূলত এখানে আমরা দেখতে পাই যে জাস্টিস লিগ ডক্টর স্ট্রিটকে বন্দি করতে সক্ষম হয়েছে। কিন্তু ওই সময় পুরো প্রেস কনফারেন্সের রুমের কিছু রিপোর্টার ট্রেভারকে জিজ্ঞাসা করে জাস্টিস লিগ সরকারের জন্য কাজ করে নাকি, কারণ বর্তমানে যত সমস্যা আছে তা শুধুমাত্র জাস্টিস লিগের মেম্বাররাই সমাধান করতে পারবে, তারা হচ্ছে জনগণের সুপার ফ্রেন্ডস। কনফারেন্স রুমের রিপোর্টারদের কোশ্চেন শুনে স্টিভের মাথা গরম হয়ে যায় এবং সে ওখান থেকে চলে যায়। যাওয়ার আগে সে শুধু এটা বলে যে তারা জাস্টিস লিগকে সাথে রেখে কাজ করতে চায়। তখন পিছন থেকে একজন এসে স্টিভকে জিজ্ঞাসা করে তার সাথে কি ওয়ান্ডার ওম্যানের কোনো ভালোবাসার সম্পর্ক আছে নাকি, যেটা শুনে স্টিভের আবার মাথা গরম হয়ে যায় এবং সে ওই লোকটার হাত চেপে ধরে। কিন্তু ওই সময় পিছন থেকে মিস ক্যান্ডি আসেন, যিনি ছিলেন স্টিভের পিএ। তিনি স্টিভকে বলেন যে কংগ্রেসের মানুষ তার জন্য অপেক্ষা করছেন। এটা শুনে স্টিভ ওইখান থেকে চলে যায় মিস ক্যান্ডির সাথে। এখন আমরা দেখি স্টিভ কংগ্রেসের মানুষদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে থাকে, যেখানে তাকে প্রশ্ন করা হয় তার সাথে ওয়ান্ডার ওম্যানের রিলেশনশিপ নিয়ে। আবার একজন প্রশ্ন করেন যে জাস্টিস লিগ ওয়াচ টাওয়ারে কী আছে, স্টিভ কি কখনো ওইখানে গিয়েছে নাকি। তো তখন স্টিভ উত্তর দিল যে তাদেরকে ওয়াচ টাওয়ারে যাওয়ার ইনভাইটেশন এখনও দেওয়া হয় নাই। তখন কংগ্রেসের মানুষরা বলে যে তারা ওয়াচ টাওয়ারে যেতে চায় এবং সেখানে কী কী আছে তা তারা দেখতে চায়। তো স্টিভ এ কথার বিরোধিতা করে।
সে সবাইকে জিজ্ঞাসা করে তারা কি জাস্টিস লিগকে বিশ্বাস করে না, আর ওইখানে উপস্থিত সবাইকে এক প্রকার ধমক দিয়ে বুঝিয়ে দেয় যে সুপার হিরোসরা চাইলে ওদের পজিশনে যেতে পারে এবং সাধারণ জনগণ তা মেনেও নিবে। যেটা শুনে কংগ্রেসের মানুষরা ঘাবড়ে আর স্টিভ ওখান থেকে চলে আসে। স্টিভ ট্রেভর এবং মিস ক্যান্ডি রুম থেকে বেরিয়ে যায়। তখন মিস ক্যান্ডি স্টিভকে জিজ্ঞাসা করে সে কি জাস্টিস লিগের মেম্বারদের উপর বিশ্বাস করে কিনা। স্টিভ জবাবে বলে যে সবার কি তাদের উপর বিশ্বাস করা উচিত নয়। এটা বলে স্টিভ এক কাপ ব্ল্যাক কফি চেয়ে একটা রুমে চলে যায় এবং কম্পিউটার স্ক্রিনের সামনে গিয়ে বসে। এরপর সে ওয়াচ টাওয়ারে থাকা ওয়ান্ডার ওম্যান, ব্যাটম্যান, গ্রিন ল্যান্টার্ন এবং ফ্ল্যাশের সাথে কথা বলে, যেখানে সে বলে যে কংগ্রেসের মানুষরা এখনও তাদেরকে পুরোপুরি ট্রাস্ট করতে পারছে না। তো এটা শুনে গ্রিন ল্যান্টার্ন কিছুটা গরম হয়ে যায় এবং সে বলে যে আমরা এত রিস্ক নেওয়ার পরও গভর্নমেন্ট আমাদেরকে বিশ্বাস করে না। এদিকে গ্রিন ল্যান্টার্ন থেকে শুরু করে ব্যাটম্যান, ফ্ল্যাশ এবং সাইবর স্টিভ ট্রেভারকে অনেকগুলো অর্ডার দিতে থাকে, যেগুলো তারা ওয়াচ টাওয়ারে থাকায় করতে পারছে না। তখন ডায়ানা স্টিভকে জিজ্ঞাসা করে সে কি ঠিক আছে কিনা আর সে কেন এত কিছু করছে তাদের জন্য। তো স্টিভ বলে যে জাস্টিস লিগ ওইখানে ওয়াচ টাওয়ারে থাকা অবস্থায় পৃথিবীতে থেকে তাদেরকে রক্ষা করার দায়িত্ব কাউকে নিতে হবে। আর এগুলো বলাই ডায়ানা আর স্টিভ কুশল বিনিময় করে কলটা কেটে দেয়। কল কাটার পর মিস ক্যান্ডি এক কাপ কফি নিয়ে স্টিভের কাছে আসেন, যেখানে তাদের দুইজনের মধ্যে কথা হয় এবং আমরা জানতে পারি যে স্টিভ ডায়ানাকে পছন্দ করে, কিন্তু সে বলতে পারছে না, আর এটা নিয়ে সে কিছুটা চিন্তিতও রয়েছেন। আমাদের আজকের কাহিনী শুরু হয় 3 বছর আগে হিমালয়ে বরফে ঢাকা পাহাড় থেকে, যেখানে গ্রেভস তার অসুস্থ শরীরকে নিয়ে কোথাও যাওয়ার চেষ্টা করছিল। আর আমরা দেখি যে তার সামনে অসুরসরা দাঁড়িয়ে রয়েছে, যাদের কাছে গ্রেভস হেল্প চাইলে তারা বলে যে তোমার থেকে নিজেকে তুলে আনতে হবে, নাহলে এখানে মারা যেতে হবে। এরপর প্রেজেন্ট টাইমে আমরা দেখি স্টিভ সেই চেয়ার থেকে নিজেকে ছাড়াতে পারে এবং সে দরজা খুলে বাইরে যাবে। ঠিক ওই সময় সে একটা ইলেকট্রিক শক খেয়ে মাটিতে পড়ে যায়। এরপর আমরা অ্যাকুম্যানকে দেখি একটা ডুবে যাওয়া শিপকে উদ্ধার করতে, আর তখনই মিরিয়া তাকে ঘিরে ধরে এবং নানা রকমের প্রশ্ন করা শুরু করে, যেগুলো শুনে অ্যাকুম্যান যে বিরক্ত হচ্ছিল তা বোঝা যাচ্ছিল। আর তখনই সাইবর্গ তাকে কল করে। সাইবর্গ বলে যে ব্যাটম্যান লিগের সবাইকে ওয়াচ টাওয়ারে যেতে বলেছে, কিন্তু অ্যাকুম্যান বলে যে সে বিজি। কিন্তু সাইবর্গ বলে যে ইম্পর্টেন্ট কিছু না হলে ব্যাটম্যান এভাবে সবাইকে কখনো একসাথে ডাকে না। তো তখন অ্যাকুম্যান এটা শুনে ওয়াচ টাওয়ারের দিকে যাওয়া শুরু করে। ব্যাটম্যান সবাইকে ডেকে এনে বলে যে গ্রেভস নামের একজন আমাদের সকল ভিলেন্সদেরকে টর্চার করেছে এবং তাদেরকে মেরে ফেলছে। তো হ্যাল বলে যে এটা তো খুশি হওয়ার কথা। তো তখন সাইবর্গ বলে যে কারণ গ্রেভস আমাদের সকলের উইকনেস সম্পর্কেও জানে। সে জানে যে ফ্ল্যাশ কখনো রুলসের বাইরে গিয়ে কাজ করবে না, ওয়ান্ডার ওম্যান যে একটা মহিলার সাথে দেখা করে সে সেটাও জানে, আবার ব্যাটম্যান যে এই টিমের কাউকে ট্রাস্ট করে না সেটাও গ্রেভস জানে। যেটা শুনে হ্যাল বলে যে আমি শিওর সবাই এটা শুনে শকড হয়ে গিয়েছে। তো তখন সুপারম্যান বলে যে না, ব্যাটম্যান আমাকে ট্রাস্ট করে। তখন ব্যাটম্যান বলে যে সুপারম্যান আর আমি টিমের বাইরে অনেক কাজ করে থাকি। তো সুপারম্যান বলে যে আমি শুধু ওর গার্লফ্রেন্ডসদের চুরি করি না। তো তখন সব সুপার হিরোসরা কথা বলছিল, বাট ফ্ল্যাশ খেয়াল করলো যে ওয়াচ টাওয়ার অনেকটা বেশি ঠান্ডা হতে শুরু করেছে, আর মুহূর্তেই ওয়াচ টাওয়ার সব লাইট অফ হয়ে যায়। আর ব্যাটম্যান সাইবর্গকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সাইবর্গ বলে যে কেউ স্টিভ ট্রেভারের অ্যাক্সেস দিয়ে ওয়াচ টাওয়ারে এসেছে। আর তখন আমরা দেখি সেটা আর কেউ না, গ্রেভস। তখন ডায়ানা জিজ্ঞাসা করে যে তুমি স্টিভের সাথে কি করেছো, আর এটা বলেই সে গ্রেভসের উপর হামলা করে, কিন্তু গ্রেভস তার সোলকে তার বডি থেকে আলাদা করে ফেলে এবং ওয়ান্ডার ওম্যান সেখানে অর্ধমৃত অবস্থা পড়ে থাকে। আর তখন জাস্টিস লিগের অন্যান্য মেম্বার্সরাও গ্রেভসের উপর হামলা করে, কিন্তু গ্রেভস মূলত সবাইকে তার ফ্যামিলির কষ্টকে দেখাচ্ছিল এবং পুরো লিগের সকল মেম্বার্সদেরকে তাদের মনোভয়কে দেখিয়ে তাদের সোলকে আটকে রেখেছিল। আর শেষে সে বলে যে জাস্টিস লিগ আমার ফ্যামিলিকে মেরেছে, আর এটা এখন পুরো দুনিয়া জানবে। এরপর আমাদের কাহিনী মুভ করে শাজাম ফ্যামিলিতে, যেখানে বিলিকে অ্যাডপ্ট করা মা বাবারা বলে যে আমরা বিলিকে যেমনটা ভেবেছিলাম সে তেমন না। আর তখন আমরা দেখি বিলি তাদের কনভারসেশন শুনে ওই বাসা থেকে বেরিয়ে যায় এবং আমরা দেখি ফ্রেডিও বিলির পিছনে পিছনে যায়। আর বিলি একটা চিড়িয়াখানায় গিয়ে একটা বাঘের সামনে কথা বলছিল আর তাকে আচার খেতে দিচ্ছিল। বাঘটার নাম ছিল টাউনি, যেটা ইন ফিউচারে শাজাম ফ্যামিলির অনেক বড় একটা সদস্য হবে। আর এরপর আমরা দেখি বিলি ফ্রেডিকে দেখে ফেলে এবং তাকে জিজ্ঞাসা করে সে কেন এসেছে। তখন আমরা একটা কনভারসেশন দেখে ফ্রেডি আর বিলির মধ্যে, মূলত এখানে তারা কথা বলে বিলি কেন বাসা ছেড়ে চলে এসেছে, কারণ সে তাদেরকে ফ্যামিলি ভাবতে পারছে না। আবার ফ্রেডি শেষে বিলিকে থ্যাঙ্কস জানায় স্কুলের ব্যাপারটা নিয়ে। আর কনভারসেশনের শেষে আমরা দেখি ফ্রেডি আর বিলির মধ্যে ফ্রেন্ডশিপটা ধীরে ধীরে বাড়া শুরু করেছে। এখন আমরা ডক্টর শিবানাকে দেখি বাগদাদের একটা গুহার মধ্যে ভিতরে যেতে, যেখানে যেতে সবাই ডক্টর শিবানাকে নিষেধ করছিল, কিন্তু তিনি কারো কথা না শুনে ভিতরে চলে যাচ্ছিল। আর একটা গুহার দরজার সামনে গিয়ে সে জোরে চিৎকার করে বলে যে শাজাম। আর আমরা তখন দেখি ওইখানে একটা লাইটিং স্ট্রাইক হয় এবং সবাই নিচে পড়ে যায়।
আর আমরা দেখি ডক্টর শিবানা আর সবার সামনে ব্ল্যাক অ্যাডাম দাঁড়িয়ে রয়েছে এবং সে বলে যে হোয়ার ইজ দ্য উইজার্ড। আজকে স্টোরি শুরু হয় বিলি ব্যাটসনের ফ্রস্টার প্যারেন্টসের ঘর থেকে, যেখানে বিলি ব্যাটসন আর তার সোশ্যাল ওয়ার্কার ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং উপর থেকে বাকিরা বিলিকে নিয়ে কথা বলছে। তাদের মধ্যে কেউ কেউ তো তাকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড। বিলি যখন ঘরের সামনে আসে তখন থেকে বোঝা যায় তার এই ঘর পছন্দ হয় নাই, সে ওই ঘরের থেকে সাবওয়েতে থাকা বেশি পছন্দ করবে। তখন ওই বৃদ্ধা বলে যে তোমার আগেরগুলোর থেকে এটা অন্তত অনেকটা ভালো, আর এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন ঘরের ভিতর থেকে কে যেন বলল যে তারা মনে হয় চলে এসেছে। এরপর মিস্টার অ্যান্ড মিসেস ভাস্কুয়েজ ঘরের ভিতর থেকে বিলিকে নিতে আসে। মিসেস গ্লোবারকেও ভিতরে যেতে বলেন, কিন্তু মিসেস গ্লোবার যান না। এরপর মিসেস ভাস্কুয়েজ বিলিকে ঘরের অন্যান্য সবার সাথে ইন্ট্রোডিউস করে দেয়, যেখানে আরও 5 জন বাচ্চা ছিল যারা বিলিকে ওয়েলকাম করে নেয়। এরপর আমরা দেখি সবাই বিলির সাথে কথা বলতে থাকে, মানে বড় মেয়েটা হট চকলেট নিয়ে আসে, যেখানে বিলি ছাড়া সবাই রাজি হয় তা খেতে। আর আমরা এটাও দেখতে পাই যে বিলি অনেকটা বিরক্ত হয়ে যায়। এরপর তারা একে একে সবাই তাদের পরিচয় দেয়। ম্যারি বলে যে আমার নাম হচ্ছে ম্যারি, যেখানে সে বলে যে সে অনেক দিন ধরে এখানে থাকে এবং তার র্যাবিট হপিও এর সাথে তার পরিচয় করিয়ে দেন। এরপর একে একে ফ্রেডি, পেড্রো, ইউজিন এবং ডার্লাও পরিচিত হয়। এরপর মিস্টার ভাস্কুয়েজ এসে বিলিকে তার রুমে নিয়ে যেতে চাইলে ম্যারি বলে যে সে নিয়ে যাবে এবং কিছু ফ্যামিলি রুলস রয়েছে তাকে বোঝানো শুরু করে, যেখানে সবার থেকে ইম্পর্টেন্ট রুল হচ্ছে যে তারা সবসময় একজন আরেকজনের পাশে দাঁড়াবে। কিন্তু বিলি এতক্ষণ এগুলো সব দেখে অনেকটা বিরক্ত হয়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে ডাল্লাকে সে বলে যে সে কারো ভাই না আর তারা কোনো ফ্যামিলিও না, যেটা শুনে ডাল্লা কান্না করতে করতে তার রুমে চলে যায়। তখন মেরি বিলিকে ধরে একটা রুমে নিয়ে গিয়ে ডাল্লার সাথে এভাবে মিসবিহেভ করার জন্য বিলিকে বকা দেয়। কিন্তু বিলি এমনভাবে কথাটা পাশ কাটালো যেন সে কোনো কিছু কেয়ারই করে না। তো তখন ম্যারি বলে যে তুমি শুধু কি নিজের কথাই ভাবো? আর এটা বলে মেরি ঘর থেকে চলে যায় এবং বিলি ব্যাটের উপরে বসে তার ব্যাগ থেকে একটা ছবি বের করে দেখতে থাকে, যেটা ছিল তার মা আর বাবার ছবি। আর ওইটা দেখে সে নিজে নিজে বলতে থাকে যে আমি তাকে কান্না করাতে চাইনি। আর তখনই সে বাইরে জানালার দিকে তাকাতে দেখে যে ম্যাগের মধ্যে একজনের চেহারা, আর বলতে থাকে উইয়ার্ড। এখন আমাদের কাহিনী মুভ করে কোর্ট রুমের ভিতরে, যেখানে স্ট্রিপ ট্রেভার এবং সিনেটের লোকজন রয়েছে। এখানে মূলত কাহিনী হচ্ছে সিনেটের লোকজন চাচ্ছে যে একজন প্রফেশনাল কাউকে জাস্টিস লিগের অন্তর্ভুক্ত করতে, কিন্তু স্ট্রিপ ট্রেভার এর বিরোধিতা করে বলেন যে আপনারা কি মনে করেন সুপারম্যান, ব্যাটম্যান এবং ওয়ান্ডার ওম্যানের মতো প্রফেশনাল কেউ এক্সিস্ট করে? এখন আমরা দেখি গ্রিন অ্যারোকে একটা ওয়ারের স্পটের মধ্যে দৌড়াচ্ছে, আর এখানে আমরা অ্যামাজনের সামনে জাস্টিস লিগের সব মেম্বার্সদেরকে দেখতে পাই, যেখানে সাইবর্গ চাচ্ছে সবাইকে নিয়ে, অর্থাৎ অ্যামাজনকেও নিয়ে বোম টিউবের মাধ্যমে রেড রুমে যাবার। কিন্তু ফ্ল্যাশ তাকে মনে করিয়ে দেয় যে এতজনকে টেলিপোর্ট করতে গেলে মাল ফাংশনের কারণে আবার অ্যাপোক্লিপসে চলে যেতে পারে তারা। এর আগে 2বার তা হয়েছিল। তখন ব্যাটম্যান সাইবর্গকে বলে যে আমরা এই পর্যন্ত কয়বার অ্যাপোক্লিপসে গিয়েছি? সাইবর্গ বলে যে 1056 বার, আর আমাদেরকে অ্যামাজন অনলাইন হওয়ার আগেই ওকে এখান থেকে নিয়ে যেতে হবে। তখন আমরা গ্রিন অ্যারোকে দেখি, যে কিনা নিজের সুনাম নিজে করতে করতে এটা বললো যে অ্যামাজন অফলাইন হয়েছে তার ছোড়া তীরের কারণে। আর ওয়ান্ডার ওম্যান তার এই এফোর্টের জন্য প্রশংসা করলে গ্রিন অ্যারো তার হাত ধরে তার পরিচয় দেওয়া শুরু করে। সে বলে যে সে হচ্ছে ওয়ার্ল্ডের গ্রেটেস্ট আর্চার এবং বেস্ট ক্যান্ডিডেট ফর জাস্টিস লিগ। আর তখন গ্রিন ল্যান্টার্ন অ্যারোকে পাওয়ার্স নিয়ে হাসাহাসি করে ঠাট্টা করে, যার জবাব গ্রিন অ্যারো এভাবেই বলে যে সে 30 রকমের অ্যারো ছুটতে পারে, যার এক এক পাওয়ারের হয়। তখন গ্রিন ল্যান্টার্ন ব্যাটম্যানের দিকে দেখে বলে যে আমাদের দলে অলরেডি একজন আছে যে কিনা কিছু করতে পারে না, আর ওর হাত পা কিছু ভাঙলে অ্যারো তোমাকে জানানো হবে। আর তখন জাস্টিস লিগের মেম্বাররা কথা বলছিল কোনো নতুন মেম্বারকে কি ইনক্লুড করা হবে কি হবে না তা নিয়ে। এরপরে সিনগুলোতে আমরা দেখি জাস্টিস লিগের মেম্বাররা গ্রিন অ্যারোকে লিগের মেম্বার করতে তেমন ইচ্ছুক না, আর তারা তা গ্রিন অ্যারোকে জানিয়ে বোম টিউবের সাহায্যে ওইখান থেকে চলে যায়। এরপর আমাদের কাহিনী মুভ করে 1 উইক পরে, যেখানে সাইবর্গ আর ব্যাটম্যানের মধ্যে কিছু ক্রাইম নিয়ে এবং ওদের মিশনস নিয়ে কথা হচ্ছিল। অ্যান্ড আমরা দেখি জাস্টিস লিগকে একটা এয়ারক্রাফটের ভিতরে আসতে। এরপর আমরা দেখি সবাই মিলে এয়ারক্রাফটের ভিতরের কোর্ট অফ আওলের মেম্বারদের সাথে লড়াই করতে, এবং আমরা দেখি ওইখানে গ্রিন অ্যারো চলে এসেছে, যাকে দেখে গ্রিন ল্যান্টার্ন বলে যে অ্যারো তুমি এখানে কি করছো? সাইবর্গও বলে যে তোমাকে না মানা করেছিলাম আমাদের সাথে না আসতে। তো অ্যারো উত্তর দেয় যে আমি এখানে ছিলাম তোমাদের আগে থেকে। কিন্তু তখনই আমরা দেখি কোর্ট অফ আওলের একজন মেম্বার গ্রেনেড দিয়ে পুরো এয়ারক্রাফটকে ধ্বংস করে দেয়, কিন্তু গ্রিন ল্যান্টার্ন তার রিংয়ের মাধ্যমে সবাইকে ধরে ফেলে, ইনক্লুডিং গ্রিন অ্যারোকেও। এরপর আমরা দেখি গ্রিন অ্যারোকে একটা রাস্তায় একা রেখে সবাই চলে যায়,
এর 1 উইক লেটার আমরা আবার দেখি জাস্টিস লিগ কিছু ভিলেন্সদের সাথে লড়াই করছিল, আর গ্রিন অ্যারো আবার চলে আসে তাদের হেল্প করতে, কিন্তু জাস্টিস লিগ তাও গ্রিন অ্যারোকে তাদের মেম্বার করলো না। এখন আমরা দেখি স্টিভ ট্রেভার গ্রিন অ্যারোর সাথে দেখা করতে আসে। গ্রিন অ্যারো মনে করেছিল যে জাস্টিস লিগ স্টিভকে পাঠিয়েছে যেন গ্রিন অ্যারো তাদের টিমে ইনক্লুডেড হয়, কিন্তু স্টিভ অ্যারোকে বুঝিয়ে বলে যে জাস্টিস লিগ চায় না অন্তত এখন তাদের দলে বাইরে কেউ থাকুক। তো গ্রিন অ্যারো স্টিভকে জিজ্ঞাসা করে, তো তুমি কি এখন আমাকে এগুলো থেকে দূরে থাকতে বলছো? তো স্টিভ বলল যে আমি তোমাকে একটা অফার দিতে এসেছি। স্টিভ অ্যারোর প্রশংসা করে বলে যে আমার কাছে আরও একটা টিম রয়েছে যেখানে তুমি তোমার প্রতিভাকে কাজে লাগাতে পারবে। তখন অ্যারো মুখে একটা হাসি দিয়ে বলে যে আমরা কখন বেরোবো তা বলো। এখন আমরা আমাদের হিরোসদের দেখি ওয়াচ টাওয়ারে, যেখানে ব্যাটম্যান বলে যে গ্রিন অ্যারোকে স্টিভ দেখে নিবে। তো ওয়ান্ডার ওম্যান বলে যে সে সবসময় তা করে, এই টিমটা এখন যেমন আছে অনেকটা ভালো আছে, বাইরের কাউকে নেওয়াটা কিছুটা রিস্কি হবে, যা আমরা আগেও ফেস করেছি। এরপর আমরা মার্শিয়ান ম্যানহান্টারকে একটা ডেজার্টের মধ্যেও দেখতে পাই, আর আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে যে তারা এসবের জন্য প্রস্তুত নয়। আমাদের কাহিনী শুরু হয় 4 বছর আগে একটা রোগা এবং বৃদ্ধ মানুষকে দিয়ে, যার নাম ডেভিড গ্রেভস, আর সে জাস্টিস লিগের উপর কিছু বইও লিখেছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে যে সে এখন সুস্থ নয়। হুইল চেয়ারে বসে সে তার ডক্টর হোয়াইটের সাথে কথা বলছে, আর তাদের কনভারসেশন থেকে এটা বোঝা যায় যে গ্রেভসের কোনো কঠিন রোগ হয়েছে, আর এই ব্যাপারে জাস্টিস লিগের সাথে অনেক যোগাযোগ করার পরও তাদের কোনো রেসপন্স পাওয়া যায়নি। আর গ্রেভস এক পর্যায়ে তার হাত থেকে বন্দুকটা বের করে তার ডক্টর হোয়াইটকে মেরে ফেলে এবং বলে যে তোমরা যেহেতু আমাকে বাঁচাতে পারো নাই, আমি নিজে এখন আমার জার্নিকে শুরু করলাম। এখন আমরা প্রেজেন্ট টাইমে দেখি স্টিভ ট্রেভারকে একটা দোকান থেকে বেরিয়ে আসতে, আর সাথে সাথে নিউজ রিপোর্টাররা তাকে ঘিরে জাস্টিস লিগ এবং ওয়ান্ডার ওম্যানকে নিয়ে প্রশ্ন করা শুরু করে, আর সে সেখান থেকে নিজেকে দূরে সরে নিয়ে তার বোনের কাছে চলে আসে। এরপরে আমরা দেখি ব্যাটম্যানকে, যার ব্যাটক্যাবের টিভিতে যে নিউজ চলছিল সেখানে ব্যাটম্যানকে ক্রিটিসাইজ করা হচ্ছে, এটা বলে যে ব্যাটম্যান থাকার পরও গৌতমে কোনো পরিবর্তন আসেনি, কিন্তু ব্যাটম্যান তার সামনে জায়েন্ট স্ক্রিনে দেখছিল একজনের চেহারা, যার নাম দিকি। আর ব্যাটম্যান যে এর পিছনে যাচ্ছে সেটা তার স্যুট আপের মাধ্যমে বুঝে যাচ্ছিল। এরপর আমরা লুইস লেন আর ক্লার্ক মানে সুপারম্যানকেও দেখতে পাই ডেইলি প্ল্যানেটের অফিসে। আর এরপর আমাদের স্টোর মুভ করে আরকাম অ্যাসাইলামে, যেখানে তার সঙ্গে ব্যাটম্যান ও সাইবর, আর তারা চেষ্টা করে প্রিজনারদের সবাইকে চেম্বারে আবার বন্দি করার। আর এর পাশাপাশি তারা কোথাও যাওয়ার জন্য ম্যাপ দেখছিল, আর সুপারম্যান সেখান থেকে যাওয়ার একটা শর্টকাটও খুঁজে নেয়। এখন আমরা দেখি স্টিভকে, যে কিনা তার বাসায় এসে দেখলো যে তার জন্য একটা অতিথি বসে আছে, যিনি তাকে বলতে লাগলো দুনিয়া তোমাকে ওয়ান্ডার ওম্যানের প্রাক্তন প্রেমিক এবং জাস্টিস লিগের চামচা হিসেবে জানলেও আমি এর বেশি কিছুই জানি। এখন আমরা ফ্ল্যাশ আর গ্রিন ল্যান্টার্নকে দেখি, যারা একটা ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আছে, যার প্রধান কারণ হচ্ছে ওয়েপন মাস্টার। আর তারা এখন চাচ্ছে ওয়েপন মাস্টারের থেকে কেমনে কথা বের করবে যে এগুলো কে করেছে, কিন্তু সে বলতে রাজি না। ইভেন ফ্ল্যাশ তার ব্রেনকে ভাইব্রেট করে কথা বের করতে পারে জেনেও সে কিছু বলতে রাজি ছিল না। আর তখন ওয়ান্ডার ওম্যান এসে তার লেসও দিয়ে সত্যিটা বের করার চেষ্টা করে। অন্যদিকে আমরা ব্যাটম্যান, সাইবর্গ আর সুপারম্যানকে দেখি ওই যে দ্য কি নামের ওয়ান্টেড পার্সনটার সামনে, আর তাকে জিজ্ঞাসা করে তার এমন পরিণতি কে করলো। তখন ওই প্রিজনার আর ওইদিকে ওয়েপন মাস্টার দুইজনে একসাথে উত্তর দিল যে গ্রেভস। এখন আমরা দেখি স্টিভ ট্রেভারকে ওই অজ্ঞাত মানুষটা অনেক খারাপভাবে নির্যাতন করেছে, আর তার হাত দেখে বোঝা যায় যে সে একটা আর্মারও পরে আছে। আর সে স্টিভকে বলতে লাগলো যে স্টিভ তুমি আমাকে হেল্প করবা জাস্টিস লিগকে শেষ করতে। তখন সে তা মানা করলে সে স্টিভের হাতে জোরে চাপ দেয়, যার কারণে তার হাত ভেঙে যায়। আর ওকে এটা বলে যে স্টিভ যদি তার কোশ্চেনের আনসার না দেয় তাহলে তার বোনের ফ্যামিলিকে সে মেরে ফেলবে। আমাদের কাহিনী এবার মুভ করে বিলি ব্যাটসনদের ফ্যামিলিতে, যেখানে আজকে সবাই একসাথে স্কুলে যাবে। যদিও বিলি এখনও যে মিস্টার অ্যান্ড মিসেস বাস্কোয়েজের অন্যান্য বাচ্চাদের নিজের ফ্যামিলি হিসেবে মানতে পারেনি। স্কুল ছুটির পর আমরা দেখি বিলি তার অন্যান্য ভাই বোনদের সাথে যায় না, কিন্তু স্কুলের কিছু ছেলে ইউজিন আর মেরিদের ডিস্টার্ব করা শুরু করলে বিলি এসে তাদেরকে মারে, যা দেখে ওইখানে উপস্থিত অন্যান্যরা বিলিকে থ্যাংক ইউ বলে। সো এখানে বেসিক্যালি পরে আমরা দেখি প্রিন্সিপাল তাদেরকে ডাকে এবং প্যারেন্টসদেরকেও ডাকে, যেটা আমরা আমাদের অনেকের ছোটোবেলায় ফেস করেছি স্কুলে। তেমনই এখানে কিছু হয়, এখানে আমি ওগুলো কভার করছি না। এখন আমরা ডক্টর শিবানাকে দেখি একটা তাঁবুতে বসে আছে সে, আর সে কিছু মানুষকে একটা জায়গাকে মাইন্ড করতে বলে, যেখানে ডক্টর শিবানা যা চায় তা পেয়েছিল। আর ডক্টর শিবানা ওখানে যেতে ওখানে একটা থান্ডারস্টর্ম হয়, আর সে বলে যে আই ক্যান সি ম্যাজিক। আমাদের আজকের কাহিনী শুরু হয় একজন অজ্ঞাত মানুষের কথা দিয়ে, যে কিনা বলতে থাকে যে সে এতদিন ঠিকই ছিল, সে কল্পকাহিনীকে সত্যিতে পরিণত করেছে, কিন্তু তার পাশাপাশি সে অনেক কিছুতে ভুল ছিল। সে বলতে লাগলো ওই দিনটা আমার অন্যান্য দিনের মতো সাধারণই ছিল, কোনো স্পেশাল কিছু করছিলাম না,
আমি অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে অফিসে গেলাম। অফিসে গিয়ে যখন আমি লিফটে উঠলাম, ঠিক তখন থেকেই কিছু একটা হওয়া শুরু করলো। হঠাৎ লক্ষ্য করলাম আমার আশেপাশে সবাই যেন উধাও হয়ে যাচ্ছে। এক ধরনের ইলেকট্রিক্যাল পাওয়ারকে অনুভব করতে লাগলাম এবং তখনই লাইট চলে গেল। যখন লাইট আবার আসলো তখন লিফটের কেউ ছিল না, আর লিফটটা অনেক স্পিডে নিচের দিকে পড়তে লাগলো। আমি ভয় পাই যতক্ষণ না লিফটটা থামে আর দরজাটা খুলে। লিফট থেকে বেরিয়ে দেখি আমি একটা অজানা জায়গায় চলে এসেছি, যেখানে আমার সামনে ছিল অনেকগুলো বসার জায়গা, যার মধ্যে একটা ছাড়া বাকি সবগুলো ভেঙে গিয়েছিল। আর যেটা ঠিক ছিল ওটাতে একটা বয়স্ক মানুষ বসে আছে। সে যেন কিছু একটা যোগ্য হওয়ার কথা বলছিল এবং আমার নাম ধরে ডাকতে শুরু করেছে। কিন্তু আমি যখন সামনে গেলাম তখন সে বলে ওঠে আমি সে না যাকে তিনি খুঁজছেন। আর এরপর একটা লাইটিং স্ট্রাইক হয় এবং আমি আবার লিফটের মধ্যে চলে আসি এবং দেখি যে সব স্বাভাবিক হয়ে আছে। এরপর আমরা দেখি একটা বড় স্ক্রিনে অনেকগুলো মানুষ সেম স্টোরি বলতে থাকে এবং কেউ কেউ বলতে থাকে শাহজাহানের নাম। ঠিক তখনই পিছন থেকে একজন এসে ডক্টর শিবানাকে বলতে থাকে আপনি কি ভাবছেন ডক্টর? বেসিক্যালি এতক্ষণ আমরা ডক্টর শিবানার স্টোরি শুনছিলাম। এরপর ডক্টর শিবানা ওই মানুষটাকে এক্সপ্লেন করতে থাকে যে ওর সাথে যা যা হয়েছে ঠিক সেম এক্সপিরিয়েন্স টোটাল 37 জনের সাথে হয়েছে। এবং তিনি আরও বলেন যে অনেক বছর আগে রক অফ ইটার্নিটি নামক এক জায়গায় ওয়ার্ল্ডের সসারাসরা তাদের সিক্রেটসগুলো শেয়ার করতো এবং তারা ব্ল্যাক অ্যাডাম নামের একজনকে তাদের চ্যাম্পিয়ন হিসেবেও চুজ করে। কিন্তু সে তার সিটিকে রক্ষা করার পর ভ্যানিশড হয়ে যায়। কিন্তু ডক্টর শিবানাও চায় এখন তার ফ্যামিলিকে ম্যাজিকের মাধ্যমে রক্ষা করতে, কারণ সায়েন্স যা পারে নাই তা একমাত্র ম্যাজিকের মাধ্যমে সম্ভব এবং সে জানে ম্যাজিক কই পাওয়া যাবে। আমাদের কাহিনী মুভ করে 7 মাস পরে, যেখানে আমরা বিলি বেটসনকে দেখি যে কিনা বাইরের দিকে তাকিয়ে রয়েছে একটা কাপলকে যেতে, যাদের হাতে অনেকগুলো প্রেজেন্টস এবং হট চকলেট ছিল। ঠিক তখন মিসেস গ্লোভার এসে বিলিকে কান ধরে বলে যে ওনারা তোমাকে দেখতে এখানে এসেছেন, সো বাইরের দিকে না থেকে ওনাদের সাথে কথা বলো। তখন ওই কাপল বিলিকে জিজ্ঞাসা করে সে কি করতে ভালোবাসে। তখন বিলি বলতে লাগলো তার থেকে বই পড়তে অনেক ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, কোনো কিছু ফিক্স করতে ভালো লাগে, আর সে চায় মিসেস গ্লোভারের মতো একটা পডকাস্ট সোশ্যাল ওয়ার্ক করতে। তখন ওই কাপল বিলিকে বলে যে তারা কি তার ফস্টার প্যারেন্টস হতে পারবে। তখন বিলি কিছুটা অবাক হয়, কারণ বেশিরভাগ প্যারেন্টসরা ছোটো বাচ্চাদেরকে নিয়ে যায়। তো সে শুরুতেই রাজি হয়ে যায়। আর কাপলসগুলো এটাও বলে যে তাদের করে বিলিয়ের মতো আরও বাচ্চা আছে তার বয়সী। তখন তারা মিসেস গ্লোভার্সকে পেপার ওয়ার্ক রেডি করতে বলে চলে যায়। আর বিলি তখন বলে যে হোয়াট আ কাপল অফ ইডিয়টস, অর্থাৎ সে যে এত খুশি ছিল দেখাচ্ছিল ওইগুলো সব ড্রামা ছিল। তখন মিসেস গ্লোভার তাকে ভিতরের দিকে নিয়ে আসে এবং বলতে লাগে যে এই কাপলসদেরকে হাতছাড়া করা যাবে না। আর তখন বিলি অনেক অ্যারোগেন্স দেখে কথা বলতে লাগলো এবং বাইরের দিকে তাকিয়ে বলল যে মিসেস গ্লোভার এমন কিছু বলেন যেটা আমি জানি না। আজকে স্টোরি শুরু হয় একটা নিউজ রিপোর্টের মাধ্যমে, যেখানে গ্রেভস বলে যে তোমরা যে জাস্টিস লিগকে এখন দেখতে পাচ্ছ সেটা ওই জাস্টিস লিগ না যেটা আমাদের সকলের দরকার। ওই মাসগুলোর নিচে কোনো সুপার হিরোসরা নাই, ওদের কারণে আমি আমার ফ্যামিলিকে হারিয়েছি। হয়তো তোমরাও তোমাদের ফ্যামিলিকে হারাতে পারো এদের কারণে। তো তখন নিউজের রিপোর্টে বলা হয় যে কিছুক্ষণ আগে পুরো আর্থের সকল নেটওয়ার্ক সিস্টেমকে হ্যাক করে গ্রেভস এগুলো করেছে। আর এরপরে আমরা দেখি ডায়ানা সহ অন্যান্য সুপারহিরোসদেরকে যারা গ্রেভসের মাইন্ড কন্ট্রোলিংয়ের শিকার। এখানে আমরা দেখি আমাদের সকল সুপার হিরোসরা যাদেরকে বেশি ভালোবাসে তারা তাদেরকে এরকম সুপার হিরোস হয়ে থাকতে বাধা দিচ্ছে। যেমন ব্যাটম্যানকে তার মা বাবা, ভ্যারিকে তার মা, অ্যাকুম্যানকে তার মা। সো বেসিক্যালি আমরা দেখি যে গ্রেভস আমাদের সকল হিরোসদেরকে একটা নাইটমেয়ারের মধ্যে আটকে রেখেছে। মূলত গ্রেভস এমনটা করেছিল একটা মন্দিরে, যেখানে মৃত মানুষদের সোলকে সে আটকে রেখেছিল, আর তার বাচ্চা আর ওয়াইফেরও সোল ওখানে ছিল। সে চাচ্ছিল যে যেন জাস্টিস লিগের মেম্বার্সদেরকে এখানে আটকে রেখে সব সোলসগুলোকে মুক্তি দিতে, আর তার জন্য মূলত সে জাস্টিস লিগের মেম্বার্সদেরকে ওই সকল নাইটমেয়ার্সগুলো দেখাচ্ছিল। কিন্তু আমরা সাডেন দেখি যে স্টিভ ট্রেভার গ্রেভসের ঘাড়ে একটা গুলি করে আর বলে যে আমি এখনও মারা যায়নি। আর তখন সাথে সাথে পুরো জাস্টিস লিগের সুপার হিরোসরা বুঝে যায় যে তারা যা দেখেছিল সেটা সত্যি না। আর ধীরে ধীরে তারা গ্রেভসের হাত থেকে নিজেদেরকে ছাড়িয়ে নেয়। তো তখন ওয়ান্ডার ওম্যান স্টিভের কাছে এসে বলে যে সে কীভাবে বেঁচে আছে, আর তখন স্টিভ কীভাবে নিজেকে ছাড়িয়ে বেসমেন্ট দিয়ে এখানে এসেছে তা এক্সপ্লেন করে। কিন্তু পিছন থেকে গ্রেভস এসে বলে যে আমি ভেবেছিলাম ওই অসুরাসগুলো তোমাকে মেরে ফেলেছে, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার থেকে তোমাকে মারতে হবে। আর তখন ওয়ান্ডার ওম্যান এসে গ্রেভসকে একটা ঘুষ মেরে বলে যে এখানে তুমি ছাড়া আজকে আর কেউ মারা যাবে না। আর তখন আমরা দেখি লিগের সবাই এটা নিয়ে কথা বলছিল যে কিভাবে এই যে আইসের মতো সোলসগুলো রয়েছে সেগুলোকে সরানো যায়, আর কিভাবে গ্রেভসকে এগুলো থেকে বের করে আনা যায়। কিন্তু সুপারম্যানের হিট ভিশন কিংবা গ্রিন ল্যান্টার্নের রিংও কিছু করতে পারছিল না। কিন্তু তখন আমরা দেখি অ্যাকুম্যান তার ট্রাইডেন্টকে গ্রেভসের পিঠে ঢুকিয়ে দেয়
তো আমরা তখন দেখি গ্রেভসের ফ্যামিলি সোর্সগুলো অনেক জোরে চিৎকার করতে থাকে, যেটা শুনে হ্যাল বলে যে আমাদের মনে হয় এগুলো স্টপ করতে হবে, কিন্তু ব্যাটম্যান বলে যে ওইগুলো গ্রেভসের ফ্যামিলি না। আর তখন আমরা দেখি যে গ্রেভসকে দেখতে যেমনটা ডিমনের মতো লাগছিল সেটা আস্তে আস্তে চলে যাচ্ছিল, আর সে বলতে থাকে যে হে ঈশ্বর, তুমি এমনটা আমার সাথে করতে পারো না, আমার ফ্যামিলিকে আমার থেকে দূরে নিয়ে যেও না। তারপর সে জাস্টিস লিগের মেম্বার্সদেরকে বলে যে তারা যেন তাকে মেরে ফেলে, যেন সে তার ফ্যামিলির সাথে এক হতে পারে। কিন্তু ব্যাটম্যান তার পাশে বসে তার কাঁধে হাত দিয়ে বলে যে গ্রেভস, তুমিও জানো যে এগুলো সম্ভব না, এগুলো শুধুমাত্র তোমার কল্পকাহিনী। এই ঘটনার 24 ঘন্টা পর আমরা স্টিভকে দেখি মেডিকেলে বেডে শুয়ে থাকতে, আর তার পাশে বসে আছে ওয়ান্ডার ওম্যান। যখন স্টিভের ঘুম ভাঙে তখন তাদের মধ্যে কথা হয়, যেখানে ডায়ানা বলে যে তোমার এমন অবস্থার জন্য আমি আর আমাদের রিলেশনশিপে দায়ী। তো স্টিভ বলে যে কেমন রিলেশনশিপ, যেখানে গত একটা বছর আমি আর তুমি শুধুমাত্র কম্পিউটারে বসে কথা বলেছি, ওইরকম রিলেশনশিপ। আর তাদের মধ্যে এরকম কথা হচ্ছিল, আর একটা পর্যায়ে তারা ডিসিশন নেয় যে তারা একসাথে আর থাকবে না। আর তখন স্টিভ ডায়ানাকে চলে যেতে বলে। আর নিউজ রিপোর্টাররা বলতে থাকে যে গ্রেভসকে একটা হাইলি সিকিউর জেলের মধ্যে রাখা হয়েছে, আর কর্নেল ট্রেভরের অবস্থাও স্টেবল রয়েছে। কিন্তু আমরা দেখি যে পুরো দুনিয়া এখন একটা প্রশ্ন নিয়ে হাজির যে জাস্টিস লিগ কি সত্যি সত্যি গ্রেভসের ফ্যামিলিকে মেরে ফেলেছে? তারা কি আমাদের জন্য কোনো ধরনের থ্রেট? তো মূলত এখানে আমরা আমাদের জাস্টিস লিগের মেম্বার্সদেরকে একটা সুন্দর কথা বলতে দেখি, যেখান থেকে আমরা জানতে পারি যে গ্রেভসের ফ্যামিলি মারা ডার্ক সাইড যখন এসেছিল তখন, কিন্তু তারা ডার্ক সাইডের ওমেগা বিমের জন্য মারা যায়নি। তারা মারা গিয়েছিল কারণ তারা যখন একটা বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে তখন কোনো সুপারহিরোসরাই তাদেরকে বাঁচাতে আসেনি। আর তখন গ্রিন ল্যান্টার্ন বলে যে আমরা হয়তো প্রতিদিনে এই পৃথিবীকে বাঁচাতে পারবো, কিন্তু আমরা কি প্রতিদিনে সবাইকে বাঁচাতে পারবো? তা সম্ভব না, কারণ আমরা গডস না, যেমনটা গ্রেভস বলেছিল। আর এটা বলে সে ওখান থেকে চলে যায়, যেটা দেখে ফ্ল্যাশ আর সাইবর্গ বলে যে আমাদের কি উচিত তার পিছনে যাওয়া? তো ব্যাটম্যান বলে যে তার আগে আমাদের থেকে জানতে হবে যে সুপারম্যান আর ওয়ান্ডার ওম্যান কোথায়। এখন আমরা ডায়ানাকে দেখি একটা বিল্ডিংয়ের ছাদে বসে থাকতে, যেখানে তার পেছনে সুপারম্যান এসে স্টিভ কেমন আছে জিজ্ঞাসা করে। তো ডায়ানা বলে যে সে রেগে আছে, আর সে তখন বলে যে আমি যখন প্যারাডাইস আইল্যান্ড থেকে এখানে এসেছিলাম তখন আমি ম্যান আর ওম্যানের রিলেশনশিপকে দেখে অবাক হয়ে যাই, কারণ আমাদেরকে বলা হয়েছিল যে এরা সবসময় যুদ্ধের মধ্যে থাকে, কিন্তু আমি বুঝতে পারি এদের রিলেশনশিপ অতটাও ইজি না। আর তখন আমরা সুপারম্যানকেও দেখি তার ক্লার্ক ক্যান্ট আইডেন্টিটি নিয়ে কথা বলতে, আর কিছুক্ষণ কথা বলার পর এটা বোঝা যায় যে এরা একজন আরেকজনকে কোম্পানি দিতে এখানে এসেছে। আর শেষে গিয়ে আমরা দেখি সুপারম্যান আর ডায়ানা একজন একজনকে কিস করে। এরপর কাহিনী একটা টুইস্ট দিয়ে শেষ হয়, যেখানে গ্রেভস যে জেলের মধ্যে ছিল ওইখানে একটা মেয়ে আসে, আর তাকে বলে যে আপনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না, কিন্তু এই নেন টাইপরাইটার, আর একটা বই লিখুন কীভাবে জাস্টিস লিগকে ডিস্ট্রয় করা যায়। আর তখন গ্রেভস জিজ্ঞাসা করে যে তোমার নাম কি? তো ওই মেয়েটা বলে যে আমার নাম অ্যামান্ডা ওয়ালার। আর এরপর আমরা দেখি গ্রেভস বই লেখা শুরু করে, আর যেটার নাম হচ্ছে দি ভিলেন্স জার্নি। সো ফাইনালি একটা লং টাইমের পর আমাদের জাস্টিস লিগ ভিলেন্স জার্নি শেষ হলো, আর আমরা জানলাম আমাদের সুপার হিরোজদের একটা অসম জার্নিকে। এটা কমিক বাংলা নিয়ে 52 ইউনিভার্সের 3rd কমিক সিরিজ ছিল। এরপর আসবে জাস্টিস লিগ থ্রোন অফ অ্যাটলান্টিস। যদিও আমি এর আগে চাচ্ছি একটা ডিসি অথবা মার্বেল সোলো হিরোর উপর কমিক বুকস আনি। সো আপনারা কার উপর কমিক বুক ন্যারেট করা দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।